আওয়ামী লীগ আমলে টিএফআই ও জেআইসি সেলে গুমের অভিযোগে 2 মামলায় শেখ হাসিনা এবং তারিক সিদ্দিক সহ 30 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। ভারতে শেখ হাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে। তাকে বলা হয়েছে যে এবার বড় দুঃসংবাদ পেল কার্যক্রম নিষিদ্ধ ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। এবারে দেশের রাজনীতিতে ফেরার রাস্তা অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে আওয়ামী শীর্ষ নেতাদের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজকে 3টি মামলার ফরমাল চার্জ দাখিল হয়েছে। এই 3টি মামলার মধ্যে প্রথম দুটি হচ্ছে বিগত সরকারের আমলে 15 বছর ধরে চলা যে সমস্ত গুম এবং গোপন বন্দিশালায় আটক, নির্যাতন, হত্যাকাণ্ড সহ নানান ধরনের যে অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে এই প্রথম দুটো মামলার চার্জশিট দাখিল হওয়ার পর প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি আদালতে। সেই ফরমাল চার্জগুলো আমরা প্লেস করেছি। ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন। শোনার পরে তাদের এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ কগনাইজেন্স নিয়েছেন, সেগুলোর ব্যাপারে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এই ফরমাল চার্জের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ফরমাল চার্জের বাইরে আমাদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর অর্থাৎ ডিজিএফআই এর কিছু সংখ্যক বিপদগামী সদস্য যারা জেআইসি নামক যে সেন্টারটি আছে সেই সেন্টারটিকে অপব্যবহার করে সেখানে রাজনৈতিক বা অরাজনৈতিক বন্দীদেরকে গোপন কারাগারে আটক রেখেছিল, তার ব্যাপারে একটা আলাদা তদন্ত রিপোর্ট এবং ফরমাল চার্জ আমরা দাখিল করেছি। এবং এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ডিজিএফআই এর বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি। আমরা এটার মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে অপরাধ যারা করবেন, যারা আইনকে নিজের হাতে তুলে নেবেন, অপরাধীকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। এটা ন্যায় বিচারের দাবি, এটা সভ্যতার মূল কথা। অপরাধীর বিচার করার সময় কখনোই দেখা হয় না অপরাধী কত উঁচু স্তরের, কত ক্ষমতাশালী, অপরাধী কোন ব্যক্তি। আমরা যেমন এখানে আসামি করেছি সাবেক প্রধানমন্ত্রীকে, সাবেক আইজিপিকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, ক্যাবিনেটের সদস্যদেরকে, তেমনি বিভিন্ন বাহিনীতে যারা দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের আস্থা, জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে রাষ্ট্র, সংবিধান এবং আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, অপরাধ করেছিলেন, তাদের এই অপরাধের দায় কেবলমাত্র এই ব্যক্তিদেরই। তাদের অপরাধের দায় রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান, তাদের অর্গানাইজেশন বহন করবে না। আজকে যারা আসামি শ্রেণীভুক্ত হয়েছেন আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, তারা যে বাহিনীর সদস্যই হন না কেন সেই বাহিনীগুলো কোনো অবস্থাতেই আসামি নয়। স্পষ্ট মেসেজ হচ্ছে কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে আর চলতে দেয়া হবে না। বাংলাদেশ এখন শত হাজারো তরুণের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ। এই বাংলাদেশকে এই জেনারেশন নতুনভাবে দেখতে চায়। আমরা কখনোই এখানে আবার গুমের সংস্কৃতি ফেরত আসুক, ক্রস ফায়ারের সংস্কৃতি ফেরত আসুক, মানুষের হাত পা নাড়ি ভুড়ি কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার সংস্কৃতি কখনো আর ফেরত আসুক, এইটা বাংলাদেশের কেউ আর চায় না। সে কারণেই আজকের এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদের এই প্রচেষ্টা। ইনশাল্লাহ এই যে প্রসিডিংস শুরু হলো, আইনসম্মত উপায়ে দ্রুততম সময়ের মধ্যে এটা নিষ্পত্তি করার চেষ্টা করা হবে। এর বাইরে জুলাই আগস্টে, বিশেষ করে 19 জুলাই এবং 18 জুলাই রামপুর এলাকায় বিশেষভাবে মারণাস্ত্র দিয়ে যে গণহত্যা চালানো হয়েছিল, বিজিবির কয়েকজন অফিসারের সাথে সম্পৃক্ত ছিলেন, বিশেষ করে 2 জন অফিসার, তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল হয়েছে এবং তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যারা আজকে ফরমাল চার্জ দাখিল হওয়া মাত্রই, আপনারা জানেন সংশোধিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো চাকুরিতে থাকতে পারবেন না। সুতরাং ফরমাল চার্জ দাখিল হওয়া মাত্রই এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না। গ্রেপ্তারি পরোয়ানা যখন জারি হয়েছে, আইনের যে নির্ধারিত পদ্ধতি আছে সেই অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ বাহিনী সহ
বিশেষ করে যারা বিভিন্ন বাহিনীতে চাকরিরত আছেন সেই সমস্ত বাহিনীর অফিসিয়ালসদেরকেও আমরা এই আদেশের কপি সরবরাহ করার জন্য আদালতে প্রেয়ার করেছি, আদালত সেটা মঞ্জুর করেছেন। সুতরাং আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আদালতের নির্দেশ সকল জায়গায় পৌঁছে যাবে এবং এই আসামিরা যেখানে আছেন সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হবে। আসামিরা এখন থেকে আর কেউ সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না নতুন সংশোধিত আইন অনুযায়ী। সেই অনুযায়ী যারা যেখানে থাকুক, কে সার্ভিসে আছে কি নেই সেইটা আসলে আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা দেখছি অপরাধকে, অপরাধ যদি প্রধানমন্ত্রী করে সেটা অপরাধ, অপরাধ যদি কোনো বাহিনীর দায়িত্বে থাকা ব্যক্তি করে তাহলেও অপরাধ, সিভিলিয়ান যদি করে তাহলেও অপরাধ। সুতরাং আমরা অপরাধকে খুঁজছি, কোনো সংস্থা কোনো অন্য কাউকে নয়। এবার বড় দুঃসংবাদ পেল কার্যক্রম নিষিদ্ধ ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। এবারে দেশের রাজনীতিতে ফেরার রাস্তা অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে আওয়ামী শীর্ষ নেতাদের জন্য। আওয়ামী লীগের সেই দুঃসংবাদের খবরে জানাচ্ছেন সহকর্মী আরিফ হাসান। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ায় দলটির বিভিন্ন কর্মকাণ্ড স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে প্রশ্নবিদ্ধ হয়। সেসব কর্মকাণ্ডের জেরেই 1975 সালে সপরিবারে হত্যার শিকার হন শেখ মুজিবুর রহমান। এরপর দীর্ঘ সময় পর আবারও দেশের রাজনীতিতে ফেরে আওয়ামী লীগ। নেতৃত্বে আসেন শেখ হাসিনা। ভোট সহ বিভিন্ন ইস্যুতে ক্ষোভ বাড়তে থাকে জনগণের। সেই ক্ষোভ বিস্ফোরিত হয় 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে। ছাত্র জনতার আন্দোলন রুখতে নৃশংস পথ বেছে নেয় আওয়ামী সরকার। হত্যা করা হয় 1400-রও বেশি ছাত্র জনতাকে। অবশেষে নানা বাধা ও বন্দুকের গুলি উপেক্ষা করে 5 আগস্ট রাস্তায় নামে ছাত্র জনতার ঢল। তীব্র আন্দোলনে টিকতে না পেরে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। নেতাকর্মীদের অনেকে গ্রেপ্তার হলেও শীর্ষ অনেকে দেশ ছেড়ে পালিয়ে যান। এদিকে জুলাই হত্যাকাণ্ডের অপরাধে আওয়ামী লীগের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আদালত। নিষিদ্ধ করা হয় অঙ্গ সংগঠন ছাত্রলীগকেও। এই দুই ঘটনার পর এবার আওয়ামী লীগের জন্য বড় দুঃসংবাদ হলো ট্রাইব্যুনালে অভিযুক্ত কোনো নেতাই দেশের কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। মঙ্গলবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অ্যাক্ট 1973-এর আরও একটি সংশোধনীর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাজুল ইসলাম জানান, কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হলে তারা দেশের কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 আরেকটি সংশোধন হয়েছে। এই সংশোধনী যেটা আনা হয়েছে তার মূল বক্তব্যটা হচ্ছে যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ফর্মাল চার্জ অর্থাৎ অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয় তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না। কোনো মেয়র বা লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর মেয়র, চেয়ারম্যান ইত্যাদি এগুলো হতে পারবেন না। এবং অর্থাৎ এই সিদ্ধান্তের মাধ্যমে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউই কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না, কারণ দলটির অধিকাংশ শীর্ষ নেতাই মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত, যার কারণে আওয়ামী লীগের ফেরার পথ আরো কঠিন হতে যাচ্ছে। এতে গেলে দলটির ভাগ্যে বড় পেরেক বসালো ট্রাইব্যুনাল। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।